মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে শান। শানকে হাত পা বেঁধে রাখা হয়েছে এক বন্ধ ঘরে, চাইলেও নড়তে পারছে না। প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে বেচারার। হঠাৎ বদ্ধ ঘরের দরজাটা খুলে গেল। শান ভালো করে খেয়াল করে দেখল এটা কেউ না, পুতুল। পুতুল তার গলায় হাত দিয়ে চেপে ধরল আচমকা। শানের হাত পা বাঁধা থাকে, সে কিছুই করতে পারছে না। সে দেখল পুতুল তার হাতটা শানের দিকে এগোচ্ছে, আর হাতটায় মাংস চামড়া কিছু নেই, শুধু কঙ্কালের মতো হাড়। মুহূর্তেই হাতটি শানের গলা জোরে চেপে ধরল, তাতে যেন অসুরের শক্তি। শ্বাসকষ্ট শুরু হলো শানের। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। হা হা, আমার মৃত্যু বিফলে যাবে কেন? তুই কি ভেবেছিস তাকে আমি ছেড়ে দিব? আমি মরেছি, তোকেও মারব। হা হা। সর্বশক্তি প্রয়োগ করে ওই কঙ্কালের মতো হাত দিয়ে চেপে ধরল শানের গলা। এখনই মরে যাবে শান, এমন মনে হচ্ছে। না না, রাত শেষের দিকে আজানধ্বনি শোনা যাচ্ছে। বিছানা থেকে ধরফড়িয়ে উঠল শান। কি ভয়ানক স্বপ্ন! তখনই পাশে থেকে মিথিলার সাথে সাথে শানের হাত আগলে ধরল। তার কোমল হাত দুটি দিয়ে, কি হয়েছে আপনার? হ্যাঁ, না না, কিছু না। খারাপ স্বপ্ন দেখেছেন তাই না? আসলে আসলে খুব খুব বাজে। একটু বসুন বলেই মিথিলা ঘরের পানি রাখা জগ থেকে পানি গ্লাসে নিয়ে আসলো। পানি খেয়ে নিন, ভালো লাগবে। শানের হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়েছে মিথিলা। শান এক ঢোকে পুরো গ্লাস ফাঁকা করলো। মিথিলা পাশে বসে তার পিঠে হাত বুলাচ্ছে। শান শুধুই অবাক হচ্ছে, নিজের অসুস্থ, তারপরও উল্টা আমারই সেবা করছে মেয়েটি। মাত্র কিছুদিনের দেখা, তারপরও এত ভালোবেসে ফেললে আমায় মিথিলা। কিভাবে ঋণ শোধ করবো আমি? কি হলো, কি ভাবছেন? শুয়ে থাকুন আর একটু, আমি মাথায় হাত বুলিয়ে দেই, ভালো লাগবে। না না, থাক, তুমি ঘুমাও। আমি ঠিক আছি। আপনি যে ঠিক নেই সেটা আপনি দেখতে না পারলেও আমি পারছি। কেন এত দুশ্চিন্তা করেন? শুয়ে পড়ুন। শান বাধ্য স্বামীর মতো শুয়ে পড়ল মিথিলার পাশে। মিথিলা তার মাথায় হাত বুলাচ্ছে। শান্ত হয়ে ঘুমান, এমনিতেই অনেক দখল যাচ্ছে আপনার উপর। শান চোখ বন্ধ করে শুনছে আর ভাবছে, যদি মিথিলা জানতে পারে, সে দেখতে পায়, তাহলে মিথিলা কি তাকে অবিশ্বাস করবে? কিছু সময় পর হঠাৎ মিথিলার আওয়াজ আসলো, আপনাকে আমি কিচ্ছু হতে দিব না। এত বছরের পর অর্জিত ভালোবাসাকে আমি মোটেও হারাতে চাই না। তখনই শান চোখ খুলে তাকালো, মিথিলার দিকে তাকালো, কিন্তু দেখলো তার পাশে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়েছে মিথিলা। আর বিড়বিড় করে কি বলছে, ঘুমের ঘরে কি বলছে মেয়েটি। শান সেদিকে বেশি ভ্রুক্ষেপ না করে ঘুমোতে মনোযোগ দিল। আসলে মেয়েটির হাতে জাদু আছে। দুঃস্বপ্ন দেখে শানের যে খারাপ লাগাটা সৃষ্টি হয়েছিল, সেটা নিমিষেই ভুলিয়ে দিল। শান ভাবল, ওই ছলনাময় পুতুলের কথা কম ভাববে সে। রাতে ওই কল্পনা, আবার এখন এরকম স্বপ্ন। এভাবে চলতে দেয়া যাবে না। এসব ভেবে ঘুমিয়ে পড়ল শান। সকালে নাস্তার টেবিলে বসেছে সবাই। শানের মার মুখে মিথিলাকে নিয়ে প্রশংসায় ফুল জড়িয়ে উঠছে। বাবা, কি পাগলি মেয়ে এনেছিস আমার জন্য, দেখ আমাকে কিছু করতেই দিচ্ছে না। সকালে উঠে সকল নাস্তা নিজে নিজে করেছে। পরোটা, আলু ভাজি, ডিমের মামলেট, সুজির পায়েস, আলুর দম, আরও কত কি। কিচ্ছু করতে দিচ্ছে না এখন থেকেই। শানের মা শানের পাশে বসে হাসতে হাসতে বলল। পাশে শানের বাবাকে নাস্তা তুলে দিচ্ছিল মিথিলা। শানের মার কথা শুনে সে বলল, মা, এখন থেকে আমি এসে গেছি না, আমি সব সামলাবো। সেটা সামলাও, কিন্তু নিজের দিকেও তো খেয়াল রাখতে হবে মা। কালকে তোমার অসুখ ছিল না, জ্বর ছিল,
আর মুখে ক্রিম দাও একটু, এখনো লাল হয়ে আছে। মিথিলার মন একটু খারাপ হয়ে গেল। মা, জ্বর কমে গেছে আমার মুখে দাগের কথা বলছেন? মা বাবা যাওয়ার পর থেকে এসব দাগ মুখে পড়ার অভ্যাস হয়ে গেছে। দেখো কি বলে। মা বাবা গেছে তো আমরা কারা? শানের বাবা বলল, ঠিক বলেছ তুমি, আমরাই এখন থেকে তোমার মা বাবা, বুঝেছ? মিথিলা জড়িয়ে ধরল শানের মাকে, আর শানের মা তার মাথায় হাত বুলাচ্ছে। শান চশমার আড়ালে আর চোখে দেখছে সেই দৃশ্য। এই 2 দিন আগেই তার বাড়ির কি অবস্থা ছিল, আর মিথিলা এসে বাড়িটাকে হাসি খুশিতে ভরে দিয়েছে মনে হয়। কিরে, বসে আছিস কেন তুই? খাওয়া শুরু কর। শানের মা তাকে বলল। মিথিলাও সেদিকে চাইল। হ্যাঁ, খাচ্ছি। আর মিথিলা, মা তুমি বসো, খেয়ে ওষুধ খেতে হবে। যাই বলো, আজকে রান্নাটা ফাটাফাটি হয়েছে, শানের বাবা বলল। তাই তো, আমার মেয়ের হাতের রান্না। কিরে, তুই কিছু বলছিস না? শানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তার মা। আমাকে বলছ? হ্যাঁ তো, কাকে বলবো? বল, বৌমার রান্না কেমন হয়েছে? মিথিলা কৌতূহলী চোখে শানের দিকে তাকিয়ে আছে। শান রুটির 1 লোকমা মুখে দিয়ে বলল, মা, ভালো হয়েছে অনেক। শানের এটুকু কথায় মিথিলার মনে আকাশ সমান আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। মিথিলা লজ্জায় মাথা নামিয়ে নিল। শানের মা সেটা লক্ষ্য করে হাসি মুখে মিথিলার মুখ উঁচু করল। আমার পিচ্ছি মাটা আবার লজ্জাও পায়। 1 হাতে জড়িয়ে নিল তাকে। মিথিলা লজ্জা আরো লাল হয়ে গেল। আচ্ছা মিথিলা, তোমরা আগে কোথায় থাকতে? শানের বাবা প্রশ্ন করল। জি, নবাবগঞ্জ। কি বলো? শানের আগের অফিসও তো নবাবগঞ্জেই ছিল। আমরা ওখানে কতদিন থেকেছি। শান ওদের কথাগুলো শুনছে। ইস, যদি নবাবগঞ্জে আমার এই মাটাকে পেতাম, তাহলে ভিতরে এত কিছু ঘটতো না আমার ছেলের জীবনে। শানের মার আফসোসের গলা। মিথিলা সেই কথা শুনে মুচকি হাসল। হাসিটার পেছনের মানে কেউ বুঝল না, কেউ সেদিকে খেয়ালই করেনি। আচ্ছা বাবা, কালকে রাতে পানি খাওয়ার সময় মনে হলো উপরের রুম থেকে কেউ হাসছে। শানের বাবার কথা শুনে শানের মুখে খাবার আটকে গেল। মিথিলা শানের মায়ের হাত আরো জোরে জড়িয়ে ধরল। কি বলছো তুমি? উপরের রুমে তো সিল মারা, ওখান থেকে হাসি মানে? এসব আজগুবি কথা বলে মেয়েটাকে ভয় দেখাচ্ছ শুধু। হ্যাঁ গো, মনে হলো একটা মেয়ের হাসির আওয়াজ উপর থেকে, কিন্তু আমার ভুলও হতে পারে, তাই আর দেখতে যাইনি। তাই বলো, বয়স হয়েছে কিনা শুনেছ কোথা থেকে? মনে করেছো উপর থেকে আসছে? হয়তো, সেটাও হতে পারে। শানের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। গতকাল রাতে সে যেটাকে কল্পনা ভাবছিল সেটা কি তাহলে? না, এটা কিভাবে সম্ভব? কিন্তু তার বাবা সে হাসির শব্দ শুনল, কারণ উপরে তো ফুতুল তার সামনে হেসেছিল। কল্পনা হলে সেটা বাবা কিভাবে দেখবে? না, আজ রাতে আবার যেতে হবে শানকে। কিছুতে এটা হেলাখেলা করা যাবে না। অফিসে গেল শান। সারাদিন ওই চিন্তাতে সময় গেল। ভিতরে মিথিলা দুপুরে ফোনও করেছিল খেয়েছে নাকি জানতে। বিকেল হতেই শান বাসায় এসেছে। রাত প্রায় 1টা। সবাই ঘুম। ধীরে ধীরে উপরের রুমের দিকে এগুচ্ছে শান। আজ সব জানতে হবে তাকে। শরীরে অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা ভয় না, কৌতূহল। জানে না সে। উপরের রুমের দরজার সামনে পৌঁছালো সে। কাঁপা হাতে ধীরে ধীরে দরজা আলতো করে ধাক্কা দিল। দরজা খুলে শান যা দেখলো তাতে শানের মাথা ঘুরে গেল।
সে দেখলো রুমের ফ্লোরে তার বাবা পড়ে আছে, আর তার মাথা দিয়ে রক্ত পড়ে রুমের ফ্লোর ভেসে যাচ্ছে। বাবা বলে শান চিৎকার দিয়ে উঠল, ছুটে গেল বাবার কাছে, বাবার মাথা কোলে নিল। ততক্ষণে নিচে থেকে মিথিলা আর শানের মা চলে এসেছে। তারাও শানের বাবার অবস্থা দেখে হতবিহ্বল হয়ে পড়ল। শান তাদের দেখে নিজেকে একটু সামলে নিল। হসপিটালে বসে আছে শানের মা আর মিথিলা। শানও পাশেই বসে। সে যেন শোকে পাথর হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন আর তার বাবার মাথা থেকে অনেক রক্তক্ষরণ হওয়ায় অবস্থা ক্রিটিক্যাল। রক্ত লাগবে ইমার্জেন্সি, একটু পরে সেই রক্তর গ্রুপ বলবে। শানের মা জিজ্ঞেস করলো, বাবা তুই উপরে কি করছিলি? আর তোর বাবা যে পড়েছিল সেটা দেখলি কিভাবে? আমি পানি খেতে গিয়ে উপরের রুম থেকে কিছুর আওয়াজ পাই। উপরে গিয়ে রুমের ভিতরে গেলে পায়ে কারো স্পর্শ অনুভব করি। নিচে বসে হাত দিলে টের পাই আমার বাবা শুয়ে রয়েছে। অনেক ডাকার পরও আমার ডাকে সাড়া না দিলে তার মাথায় হাত দিলে ভেজা ভেজা লাগায় বুঝতে পারি এটা রক্ত। তখনই তোমরা চিৎকারের আওয়াজ শুনেছ। কি হচ্ছে এসব বাবা? আমাদের উপর কে বদলা নিচ্ছে? জানি না মা, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তোর বাবা আবার কিছু হবে না তো? মা এসব কথা বলো না, দেখো বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। শান আর শানের এ সময়ের কথা বললেও মিথিলা শানের বাবা যে রুমে আছে সেদিকে চেয়ে আছে, চোখে মুখে অস্থিরতা। শান আর চোখে চশমার আড়ালে সেটা দেখেছে। হঠাৎ মিথিলা তাদের দিকে তাকিয়ে কেঁদে উঠল। শানের মা মিথিলাকে জড়িয়ে ধরল। মা দেখেছ, আমি অপয়া, নিজের বাবা মাকে হারালাম। আজ যে বাবা মাথায় হাত দিয়ে বলল সে আজ থেকে আমার বাবা, দিন না ফেরোতে এত বড় বিপদ আসলো। আমি আসলেই অলক্ষী। না মা, এমন বলতে নেই, কিচ্ছু হবে না তোর বাবার। তখনই ডাক্তার বের হলো, তাড়াতাড়ি এ পজিটিভ রক্তের ব্যবস্থা করুন 2 ব্যাগ। ইটস ইমার্জেন্সি, দেরি হলে পেশেন্টের অবস্থা আরও গুরুতর হবে। মিথিলার সাথে সাথে উঠে দাঁড়ালো। আমার রক্ত এ পজিটিভ, আমার থেকে নিন। আচ্ছা আসুন, কিন্তু 2 ব্যাগ লাগবে যে? আমিই দিব, সমস্যা নেই। শানের মা বলে উঠল, না মা, তুই 2 ব্যাগ দিলে তুই নিজেই আরো অসুস্থ হয়ে পড়বি। এমনিতেই মাত্র জ্বর থেকে উঠলে, আমরা দেখছি কি করা যায়। মিথিলাকে ডক্টর ভিতরে নিয়ে গেল। রক্ত নিতে শানের মাও সাথে গেল। শান রিয়াদ ভাই আর তার বসের কাছে ফোন দিল রক্ত ম্যানেজ করার জন্য। কিছু সময়ের ভিতরে রিয়াদ ভাই আর তার বস চলে আসলো। সব শুনে সবাই অবাক হলো, কিন্তু আসার খবর হলো রিয়াদ ভাইয়েরও রক্ত এ পজিটিভ, তাই শানকে আর টেনশন করতে হলো না। এদিকে খবর পেয়ে পুলিশ এসেছে শানের বাসায়। শানকেও ফোন করে নিয়ে আসা হয়েছে। ডিআইজি সাহেব বললেন, এটা কি হলো শান? আজ আবার রি-ইনভেস্টিগেশন হওয়ার কথা ছিল রুমে। আরও কোনো তথ্য পাওয়া যায় নাকি খুঁজতে, আর তার আগে এরকমটা হয়ে গেল। শান চুপ করে আছে, সেও কিছু বুঝতে পারছে না। স্যার, আমার পরিবারের উপর কার নজর লেগেছে? কেন করছে এসব? সে কিছুই তো বুঝতে পারছি না। তোমার বাবা উপরের রুমে কেন এসেছিল? সেটা তো আমিও জানি না স্যার। তার জ্ঞান ফিরলে আমরা বুঝতে পারবো হয়তো। শান অন্য ঘরে বসে বসে সব কিছু আবার মিলাচ্ছে। ওইদিকে তার রুমে ফরেন্সিক বিভাগ এসেছে আবার সকল কিছু খতিয়ে দেখতে। শানের মাথায় একটাই কথা বারবার আসছে, যদি তার বাবাকে মাথায় আঘাত করা হবে তাহলে তখন তার বাবা ব্যথায় চিৎকার করলো না কেন? এই কথাটা সে বারবার ভাবছে। তাহলে কি পরিচিত কেউ?
এসবের উত্তর হয়তো তার বাবা সুস্থ হলেই পাওয়া যাবে। রুমের সকল জিনিস আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হলো। অবশেষে 2টা অবাক করা জিনিস পাওয়া গেল। ফ্লোর থেকে পাওয়া গেল কিসের যেন একটা ছোট টুকরো। মনে হচ্ছে মানুষের হাতের যে হাড় থেকে তার আগার অংশ। সেই অংশ দেখে তো সবাই অবাক, কারণ পুতুলের পিচ করা লাশ খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল, আর সেটা থাকলেও তো পুরো অবস্থায় থাকবে, কিন্তু এটা তো একটু ভাঙা অংশ মনে হচ্ছে। ফরেনসিক ডাক্তাররা ছিল সেখানে, তারা বললে এটা ফলস হাড়, অর্থাৎ মানুষের অরিজিনাল হাড় নয়। বাজারে অনেক শৌখিন জিনিস পাওয়া যায় এমন, যেমন কঙ্কালের হাত, মাথা, এটা সেরকমই একটা জিনিস। আর দ্বিতীয় জিনিসটা আরও চাঞ্চল্যকর। কাপড়ের ছোট্ট একটা ছেঁড়া অংশটা শাড়ির হবে হয়তো। ঘরের দরজার কোনায় ধারালো কিছু একটা অংশের সাথে লেগেছিল। শানকে সামনে বসে এসব জিনিসের নাম বলা হচ্ছে। সে অন্ধ বলে, কিন্তু শান দুটোই চোখে দেখতে পাচ্ছে। প্রথম কঙ্কালের হাড়ের টুকরা দেখে শান শিওর হলো যে সেদিন সে সত্যি পুতুলকেই দেখেছিল। সেটা তার কোনো কল্পনা ছিল না, কিন্তু আসলেই পুতুল নাকি পুতুলের বেশ ধরে অন্য কেউ। সকল চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। পুতুল হলে পালাবে কেন? না, সেটা পুতুল রূপী আর কেউ যে পুতুলের মৃত্যুর সুযোগ উঠাচ্ছে, এটাই ভাবতে বাধ্য হলো শান। দ্বিতীয় কাপড়ের টুকরাটা দেখা মাত্রই তার যেন শরীরে আগুন জ্বলে উঠল, কারণ এটা অন্য কারো নয়, মিথিলার শাড়ির। সেদিন এই একই রঙের শাড়ি পরিহিতা নববধূকে শান বিয়ে করে এনেছিল। শানের বুঝতে বাকি রইল না, মিথিলা সেদিন যে শাড়িটি পরেছিল এই কাপড়ের টুকরা সেম সেই শাড়িটারই। ডিএজি স্যারকে বলে সে হাসপাতালে ছুটল। তার আজ অনেক কিছু জানার আছে। কাকে রেখে কার উপর ভরসা করবে শান? সে কি জীবনে দ্বিতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার শিকার হলো? এবারও একটা মেয়েকে বিশ্বাস করবে, এই আশাটা যখনই মনে মনে ঠিক করেছিল তার আগেই ভেঙে গেল। শান রিক্সা থেকেই দেখল পুতুলের বাবা রাস্তার বাসের 5 কাউন্টার থেকে বের হচ্ছে। শানের মাথায় প্রথম প্রশ্ন থেকেই কথাটা ঘুরছিল যে প্রথম দিন পুলিশ খবর দেওয়ার পর থেকে তো পুতুলের বাবা মাকে আর দেখা যায়নি পুলিশ স্টেশনে। পুতুলের বাবাকে দেখে শানের খটকা লাগলো। কিরকম লুকিয়ে লুকিয়ে যাচ্ছে পুতুলের বাবা সবার অগোচরে। কেউ যেন তাকে লক্ষ্য না করে ওইভাবেই। শান তড়িঘড়ি রিক্সা থেকে নামলো পুতুলের বাবার পিছনে ধাওয়া করার জন্য। দ্রুত হাঁটছে লোকটি, শানও তার পিছন পিছন হাঁটছে। ডাক তো দেওয়া যাবে না, তাহলে শানের চোখের ভালো হওয়ার খবর জেনে গেলে তো আরও বেশি সন্দেহ করবে তার উপর। মনে করেই নেবে যে তাদের মেয়ে পুতুলকে শানই মেরেছে। কোথায় যায় দেখার জন্য শান তার পিছু নিতেই থাকলো। ঠিক তখনই একটা লোকের সাথে ধাক্কা লাগলো শানের। দোষটা পুরোপুরি লোকটির দেওয়া যায় না, কারণ শান্ত পুতুলের বাবার দিকে তাকিয়েই দ্রুত হাঁটছিল। কি ভাই, সখী কি বাসায় রেখে রাস্তায় হাঁটেন? সামনে দাঁড়ানো মধ্যবয়সী লোকটি তেজি স্বরে শান থেমে তাকালো। সরি ভাই বলে শান আবার যখন লোকটিকে পাশ কাটিয়ে পুতুলের বাবাকে ফলো করবে, তখনই দেখতো পুতুলের বাবা নেই। 1 সেকেন্ডে কোথায় গেল লোকটা? শান চারপাশে তাকালো, দ্রুত হেঁটে ফ্লাইওভারে উঠলো চারিদিকে দেখার জন্য, কিন্তু কোথাও নেই। নিজের ব্যর্থতায় মনটা নিমিষেই খারাপ হয়ে গেল তার। হয়তো কিছু জানাও যেত। মোবাইল অনবরত বেজে চলেছে। ডিএজি স্যারের ফোন হয়তো। হ্যাঁ ঠিক তাই। সে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। পুলিশের সাথে একটি শপে দাঁড়িয়ে আছে শান। এই শপে নাকি এরকম আর্টিফিশিয়াল কঙ্কালের হাত, খুলি সহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। পুলিশ আগে শপের মালিককে জিজ্ঞেস করেছে টুকরাটা দেখিয়ে।
এবং সেটা তার দোকানে থাকা আর একটা হাতের সাথে হুবহু মিলিয়ে গেছে। পুলিশ শানকে ডাকার কারণ হচ্ছে দোকানের মেমোতে কঙ্কালের হাড়টি যার নামে ক্রয় করা হয়েছে সেখানে শানের নাম লেখা আছে। শান তো দেখে অবাক। সে সাথে সাথে ডিআইজি স্যারকে বলল, স্যার আমি তো এখানে আসিনি আগে কোনো দিন। তবে তোমার নামে কেনা কেন? আমিও সেটাই ভাবছি স্যার। এটাই যদি হয় তবে কেউ তোমাকে ফাঁসাতে চাচ্ছে শান। সেই শপের মালিককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি কি এনাকে হাটটা বিক্রি করেছেন? না স্যার, আসলে তখন দোকানে আমার কর্মচারী ছিল, তো তাকে ডাকুন। জি স্যার। ওই দোকানের মালিক হাত বিক্রির সময় যে সেলসম্যান ছিল তাকে খবর পাঠিয়েছে। সে বাড়িতে ছিল তখন। সবাই তার আসার অপেক্ষায় আছে। 30 মিনিট পর সে আসলো। তার কাছে আরো চাঞ্চল্যকর খবর পাওয়া গেল। হাটটি মালিক 2 জন বোরকা পরা মহিলা কিনতে এসেছিল। একে শানের নামে রিসিট করে বিল দেওয়ার সময় শানের মাথায় আরো জট পেকে গেল, সাথে পুলিশের সবাই ভাবছে কি থেকে কি হচ্ছে এগুলো। আবার 2 জন মেয়ে, কোন কুল কিনারা তো হচ্ছেই না কেসের, বরং দিন দিন আরো জটকা পাকাচ্ছে। ডিআইজি স্যার শানকে তার বাবার কথা জিজ্ঞেস করে তাকে আবার হসপিটালে যেতে বলল। শানও সেদিকেই গেল, কারণ মিথিলার কাছে তো আরো অনেক কিছু জানার আছে তার। রিক্সা ঠিক করে আবার হাসপাতালের দিকে আসছে, তখন হঠাৎ শানের মাথায় একটা কথা মনে পড়ল। আচ্ছা, পুতুলের বাবাকে তো আমি একটা বাসের কাউন্টার থেকে যেতে দেখেছিলাম। জিনিসটা এত সময় পর কেন মাথায় আসলো? আসলে আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে এত চিন্তায়। সেখানে গেলেই হয়তো কিছু জানা যাবে। কিছু সময় পর শান আবার সেই বাসের টিকিট কাউন্টারে পৌঁছালো। গিয়ে সেখানকার রিসেপশনিস্টকে বলল, আমার পরিচিত একজন, নাম পুতুল, একটু দেখেন তো এই নামে টিকিট বুক করা হয়েছে নাকি। সরি স্যার, আমরা পার্সোনাল ইনফরমেশন কাউকে দিই না। আপনি ভুল বুঝছেন আমাকে, আমি তার কলিগ। সে আমাকে বলেছে তার আর তার স্ত্রীর 2টা টিকিট বুক হয়েছে কিনা দেখতে, আর তা না হলে নতুন করে আমাকে কিনে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা স্যার, নামটা কি বলেন আর কোথাকার টিকিট? শান পুতুলের বাবার নামও তাদের ঠিকানা, অর্থাৎ যে জেলায় থাকে সেখানকার নাম বলল, কিন্তু বিনিময়ে রিসেপশনিস্ট যা বলল তাতে শানের মাথা ঘুরে গেল। শান, এই নামে কিছু সময় আগেই টিকিট বুক করা হয়েছে। কিন্তু কি? কিন্তু সে তো যশোরে বেনাফলের টিকিট কেটেছে। মানে? শান কি বলবে বুঝতে পারছে না। পুতুলের বাবার বাড়ি ময়মনসিংহ, তারা যশোরের বেনাপোলে যাবে কেন? আরও একটা কথা স্যার। জি, আপনি বললেন তিনি তার স্ত্রী, কিন্তু এখানে তো তার নামে 3টা টিকিট আছে, রাত 9টায় বাস। শেষের কথাটা শুনে শান যেন নিজের ভিতরেই নেই। 3টা টিকিট মানে? আরেকজন কে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আর কেনা লাগলো না। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বাস কাউন্টার থেকে বেরিয়ে এসে হতবাক হয়ে রাস্তার পাশে বসে পড়ল। পুতুলের মা বাবার সাথে সঙ্গীটা কে সেটা নিয়ে সে চিন্তা করছে অনবরত। তাহলে তারা একা না, তাদের সাথে আরও কেউ আছে। কে সেই 3য় ব্যক্তি? এখান থেকে নড়া যাবে না। রাত 9টার সময়ে সব খোলাসা হবে তার। তখনই তার ফোনে তার মায়ের ফোন আসলো। হ্যালো বাবা। মা, কি হয়েছে? গলা এমন শোনাচ্ছে কেন? বাবা ঠিক আছে তো? বাবা, মিথিলাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে?
তুমি এতদিন আমাদের ধোঁকা দিয়েছো, আসলে দেখতে পেয়েও নিজেকে অন্ধ বানিয়ে আসছো আমাদের কাছে। শানের সামনে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তিনজন ব্যক্তি। তার মধ্য থেকে শানের বস এই কথাটা বলল। বাকি দুইজন রিয়াদ ভাই ও ডিআইজি স্যার অবাক হয়ে চেয়ে আছে। শান একটু আগে তাদের সেই বাস কাউন্টারের ঠিকানা দিয়ে আসতে বলেছে। সেখানে আসলে শান তাদের অবাক করে দিয়ে লাঠি চশমা ফেলে এগিয়ে যায় সামনে। আর এখন তারা সামনের একটি চা দোকানে বসে আছে মুখোমুখি হয়ে। আমি জানি আপনারা আমাকে অবিশ্বাস করবেন, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আর ডিআইজি স্যার, আপনি হয়তো আমাকে এখন খুনি ভাববেন, কিন্তু আমি নির্দোষ। বিশ্বাস করুন, উপরওয়ালা চাইলে আর কিছু সময় পরেই আমার সত্যতা প্রমাণ হবে। মানে কি বলতে চাইছো তুমি? শান ওদের প্রথম থেকে বলা শুরু করলো। তার বিদেশ থেকে আসা হতে এখন পর্যন্ত কি হয়েছে, তার অন্ধ হওয়ার কারণ সব। আর আজ একটু পর বাসের অপেক্ষা কেন করা হচ্ছে, কেন তাদের এখানে ডেকে আনা হলো, সব খুলে বলল। আসলে স্যার, আমি জানি আজ হয়তো আইনি সাহায্য না নিলে তাদের ধরেও কিছু করতে পারবো না, তাই আপনাকে ডাকা। বুঝেছি তোমার কথা। যদিও আইন আমাকে এমন করার অনুমতি দেয় না, তবুও তোমার সততা দেখে আমরা সবাই তোমার সাহায্য করব। অনেক ধন্যবাদ স্যার। আর রিয়াদ ভাই, বস, আপনারাও আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে ফুতুলকে সাব্বিরের সাথে হাতে নাতে ধরতে আমার এসব করা। রিয়াদ ভাই শানকে জড়িয়ে ধরল। জানি আমি ভাই, কতটা কষ্ট সহ্য করলে মানুষ এমন করতে পারে। আমরা আপনার পাশে আছি। শানের বস বলল, কিন্তু মিথিলা কোথায় গেল শান? সেটা কি খোঁজ খবর করা উচিত নয়? হ্যাঁ স্যার, কিন্তু এখন আর মাত্র 1 ঘন্টা আছে। এখান থেকে গেলে এই সুযোগ আর পরে আসবে না। ঠিক বলেছ। গাড়ি ছাড়তে আর মাত্র 10 মিনিট দেরি। বাস থেমে আছে, যাত্রী প্রায় সবাই উঠে পড়েছে, কিন্তু পুতুলের মা বাবার কোনো দেখা নেই। শান সহ বাকি 3 জন রাস্তার ওপর পাশে সামনের একটা দোকানে গুপটি মেরে আছে, দৃষ্টি বাস কাউন্টারের দিকে। হঠাৎ শান দেখল পুতুলের বাবা একটি ব্যাগ হাতে আসছে, আর পিছনে বোরকা পরা 2 মহিলা। বাস কাউন্টারে আসা মাত্রই শানরা সবাই আচমকা তাদের ঘিরে ধরল। শানকে দেখে পুতুলের বাবা ভয় পেয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়েছে সে। তবে শানের লক্ষ্য পিছনের মহিলা। সে পুতুলের বাবাকে পাশ কাটাতে আরেকটা বোরকা পরা মহিলা তার পথ আটকালো। তুমি এখানে কি চাই? গলার কণ্ঠে বুঝলে এটা পুতুলের মা। শান সে কথায় পাত্তা না গিয়ে পিছনের মেয়ের দিকে এগোচ্ছে। মেয়েটি কেমন অস্থির আচরণ করছে। শান যতই যাচ্ছে মেয়েটি পিছনে যাচ্ছে ততই। শান হুট করে মেয়েটির মোজা পরা হাত ধরে ফেলল। কিন্তু এ কি? এটা তো পুতুলের হাত না। কি শক্ত, লোহার মতো, আর কি ভারী। শান হাত ধরা মাত্র মেয়েটি দৌড় দিল। 1 সেকেন্ডের মাঝে যেন শান সম্বিত হারালো। সে দেখল হাতটি তার হাতে খুলে রয়ে গেছে, আর বেরিয়ে পড়েছে সে হাড় করা এন্টি দোকানের তারা। কিন্তু এখন বিলম্ব করার সময় নয়। এক ছুটে এসে পিছন থেকে দৌড়ে থাকা মেয়েটিকে ধরে ফেলল। অবশ্য বেশি দূর যেতে পারল না সে, কারণ সামনে রিয়াদ ভাই ছিল। মেয়েটির বাম হাত শক্ত করে ধরে দেখেছে শান। এবারে সামনের পর্দা খুলে তার পরিচয় জানার পালা। মুখ বের করতে যাকে দেখতে পেল তাকে দেখে শান সহ বাকি 3 জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুমি? পুলিশ স্টেশনে বসে আছে শান সহ বাকি সবাই। বাইরে বাকি পুলিশরাও ভেতরের দৃশ্য দেখছে অবাক চোখে। পুতুলের মা বাবা মাথা নিচু করে বসে আছে। ক্রুদ্ধ চোখে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল শান, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে পুতুল? হ্যাঁ, সামনে বসে থাকা বোরকা পরা মেয়েটি আর কেউ নয়, সেই পুতুলি। চুপ করে আছে সে, কিছু বলছে না। এখন পুলিশেও কোনো লাভ নেই পুতুল। যা বলার সত্যি বলে দাও, কেন এরকমটা করলে? এত সময় পর পুতুল বলা শুরু করলো। সেদিন বিকেলে সাব্বির এসে আমাকে দোষী ভেবে আমার উপর প্রতিশোধ নিতে চায়।
সে তার সকল ক্ষতির লোকসান চায় বলে আমাকেই দিতে হবে, না হলে আমাকে আর তার ভিডিও সে ভাইরাল করে দেবে। তার কথায় এটাও জানতে পারি যে সে আসলে মাদকের ব্যবসায় জড়িত ছিল। আমি ভয় পেয়ে যাই। 26 যাওয়ার পর কি করব চিন্তাই করছিলাম। তখন বাসার কলিং বেল বাজে। দেখি বাবা মা এসেছে আমার, কিন্তু একা না, সাথে এসেছে আরেকটা মেয়ে, নাম শম্পা। শম্পাকে বাবা মাকে নিয়ে এসেছিল বাসায় কাজ করার জন্য। তারা জানতো তুমি অন্ধ আর আমিও অফিসে যাই, তাই কাজের লোক দরকার হবে হয়তো। বাবা মাকে দেখে আমি কান্নায় ভেঙে পড়ি, তাদের সব বলি। তারপর 3 জন মিলে অনেক ভাবার পর এই ভয়ানক প্ল্যান বানাই। সেদিন রাতে খাবারে ঘুমের মেডিসিন দিয়ে আগে শম্পাকে খাওয়ায়। সে ঘুমিয়ে পড়লে তাকে বাবা মা উঠিয়ে তোমার বাবা মার রুমে লুকিয়ে রাখে, সাথে তারাও লুকিয়ে থাকে। তুমি আসলে তোমাকে ওষুধ খাইয়ে তোমার কাছে ভালো ডাল সবজি যেন তুমি আমার উপর সন্দেহ না করে। তুমি ব্যালকনিতে ঘুমানোর পর বাবা মা শম্পাকে নিয়ে রুমে আসে। ওর দেহ কেটে ফিস ফিস করে আগুন জ্বালিয়ে দেয়, সাথে আমার পরা শাড়িটাও যেন তুমি বুঝো সেটা আমি। আরও প্রমাণ রাখতে খুব কষ্টের একটা কাজ করতে হয় আমাকে, নিজের হাতটাও কাটতে হয়। অবশ্যই এর ভিতরে ভাবা বাইরে দিয়ে অবস্কর ইঞ্জেকশন এসেছিল, সেই হাতটা কেটে পাশে রেখে দেয়। বাবা আমি রক্ত আর কাটা হাত দেখে অজ্ঞান হারায়। বাবা মা আমাকে উঠিয়ে নিয়ে আসে বাসা থেকে। এরপর সকালে কি হয় সেটা তুমি জানো, কিন্তু একটা ভুল হয়ে যায়। আমাকে ধরে রুম থেকে নেওয়ার সময় আমার বাবার হাতের আংটিটা খুলে পড়ে, যেটা আমরা পরের দিন বুঝি। পরের দিন সাব্বিরের সাথে দেখা করতে চাই আমি। সাব্বির আসলে তাকে কথা ছলে বুলিয়ে সে অন্যমনস্ক হলে মাথায় মেরে হত্যা করে। আমার ডান হাত কাটা বিদায় বাম হাত দিয়ে মারতে হয়েছিল, সাথে আমার বাবাও ছিল। সেদিনে আমি আর মা বোরকা পরে গিয়ে এই নকল হাতটা কিনে আনি তোমার নামে মেমো করে। রাতে বাবার সেই আংটি খুঁজতে লুকিয়ে বাসায় যায়, কারণ বাসার এক্সট্রা চাবি তো আমাদের কাছে ছিল। দুর্ভাগ্যবশত তুমি চলে আসো। তবে আমাকে নিজের কল্পনা মনে করতে থাকো। সে সময় আমি ব্যালকনিতে লুকাই। ভাগ্য ভালো আমার সেদিন তুমি ব্যালকনিতে দেখোনি। সেদিন আমার আরও প্ল্যান ছিল তোমার নতুন বউকে মারা, কিন্তু ধরা পড়ার ভয়ে সেদিন আর তোমার রুমে যাইনি, কারণ তুমি সজাগ ছিলে। বাবার আংটিটা না পেয়েই চলে আসি আমি। পরদিন রাতে আবার যাই, আংটিটা খুঁজেও পাইনি। খুঁজবো, কিন্তু তোমার বাবা দেখে ফেলে। তাকে ফ্লোরম দিয়ে অজ্ঞান করে মাথায় আমার এই হাত দিয়ে জোরে প্রহার করি, কিন্তু সেটাই বোকামি হয়েছে। আমার হাতটা একটু ভেঙে পড়েছে। অবশেষে প্রমাণ পাওয়া যাবে। এই বয়ে সব কিছু ছেড়ে দেশ থেকে পালানোর চেষ্টা করি আমরা। সাব্বিরকে মারার সময় তার এটিএম কার্ড সহ সব কিছু নিয়ে আসি। প্ল্যান ছিল যশোরে বেনাপোল গিয়ে সেখান থেকে টাকা তুলে দেশ ত্যাগ করব, বর্ডার পার হয়ে। কিন্তু কি পুতুল, পারলে না তো? পারতেও না। আমার ভালোবাসাকে ধোঁকা দিয়েছে, এর ফল তো তোমাকে ভোগ করতেই হতো। আমার ভালোবাসাকে খুন করে স্বাদ মেটেনি। মানুষ খুন করতেও পিছপা হলে না। আমার বাবা যে তোমাকে মেয়ের মতো আদর দিয়েছে তাকে মারতে চেয়েছো, ছি। ডিআইজি স্যার শানকে থামিয়ে বাইরে নিয়ে গেল। পুতুলের পরিবারের পাশেই হবে। 2টা মানুষ হতো, একজনকে অ্যাটেম্পট টু মার্ডারের চেষ্টা করেছে। বাঁচার কোনো পথ নেই, আর বাঁচানোর কোনো লোকও নেই। স্যার আমিও তো দায়ী। কেন শান? আমি তো সাব্বিরকে ফাঁসাতে চেষ্টা। চুপ করো, আমাকে বলো স্যার, কাউকে বলো না। তাছাড়া তুমি শুনলে না, সাব্বির তো আগে থেকে মাদক ব্যবসায়ী ছিল, আর তার মরে যাওয়ার পর তো সেই কেস ক্লোজও হয়ে গেছে। যাও পরিবারের কাছে যাও। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ছেলের মতো শান। যাও এবার বোমাকে খুঁজো গিয়ে। সমস্যা করে আমাকে ফোন করবে। জি স্যার। শানের মিথিলার কথা মনেই ছিল না, আর মিথিলা যে এসবে জড়িত নয় এটা জেনে শানের খুব খুশি হলো। কিন্তু মিথিলার থেকে অনেক কথা জানার বাকি আছে শানের, কারণ মিথিলার শাড়ি পাওয়া গেছে। রিয়াদ ভাইয়ের বসকে সাথে নিয়ে হাসপাতালে গেল শান। আজ তার লাঠি চশমা পরে নয়, স্বাভাবিক হয়ে। বাবা তুই দেখতে পারছিস? শানকে দেখা মাত্রই তার মা ছুটে আসলো তার কাছে। তার বাবাও পিছনে থেকে অবাক চোখে তাকিয়ে। মা আমি তো বিদেশ থেকে ফেরা হতেই দেখতে পাই। মানে?
সব কিছুর সমাধান হয়েছে মা বলে সব কিছু খুলে বলল শান তার মা বাবাকে। সকল কাহিনী শুনে তার মা বাবাও আশ্চর্য, এত কিছু করেছে এই মেয়ে। শানের বাবা বলল, হ্যাঁ বাবা, তুই চোখে দেখতে পাস, এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না আমাদের জন্য। কিন্তু বাবা, আমাদের তো বলতে পারতি তোর কথা, আমরা কি বলতাম নাকি কাউকে? শানের মা শানকে জড়িয়ে রেখেছে। শানের বাবাও ছেলে চোখে দেখতে পাওয়ার খবরও খুব খুশি। মা, বাদ দাও তো পুরাতন কথা, মিথিলা কোথায় গেল মা? ও আসেনি কেন? হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি, মেয়েটা কোথায় গেল? মিথিলাকে খোঁজার জন্য হাসপাতাল থেকে বেরোবে, তখনই দেখে মিথিলা একটা রিক্সা থেকে নেমে এলোমেলোভাবে হেঁটে হাসপাতালের দিকেই আসছে। হয়তো অতিরিক্ত দুর্বল শরীর, তাই পড়ে যাবে অমনি শান ধরে ফেলল মিথিলাকে। মিথিলা চোখ বন্ধ করেছিল ভয়ে। মিথু। শানের আওয়াজ শুনে মিথিলা চোখ খুলল। শানকে দেখে কেঁদে জড়িয়ে ধরল তাকে। কিন্তু হঠাৎ কেন যেন অভিমান ডানা বাঁধল তার। শানের কাঁধ থেকে হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল সে। শান অবাক হচ্ছে যে মিথিলা সে চোখে দেখতে পারছে, যেন আশ্চর্য হচ্ছে না কেন। শান বিলম্ব না করে তাকে কোলে তুলে নিল, হাসপাতালের কেবিনে এনে তারপর শুইয়ে রাখলো। সবাই রুমে জড়ো হয়েছে তখন। কোথায় গেছিলে মিথু? মিথিলা চুপ। শানের মা এসে এবার তার পাশে বসলো। শানের বাবাও মাথায় ব্যান্ডেজ নিয়ে এসে বেডের পাশে। রিয়া তার আর শানের বসও পেছনে। মা চুপ কেন? বলো কোথায় গেছিলে? মিথিলা কান্না কান্না স্বরে বলল, বাবা মা, আপনাদের ছেলে আমাকে সন্দেহ করেছে। শানের বাবা মা রেগে শানের দিকে তাকালো। শান চুপ করে আছে। আচ্ছা মিথু, তুমি জানতে যে আমি দেখতে পাই? শানের প্রশ্নে সবাই অবাক হলো। আমার প্রথম থেকে বলতে হবে সব, শুনবেন? হ্যাঁ মিথিলা বলো। আমি আপনাকে 4 বছর ধরে চিনি, ভালোবাসি। মানে? মিথিলা তার সাথে নিয়ে আসা ছোট্ট ব্যাগটা খুলে একটা শার্ট বের করলো। দেখুন তো, চিনতে পারেন নাকি? শার্টটা দেখে শান অবাক। অনেক পুরাতন হলো শার্টটা তার নিজের, কিন্তু কোথায় এটা রেখেছিল? শার্টটা কোথায় গেল মনে করতে পারছে না। এটা তো আমার। 4 বছর আগে নবাবগঞ্জ থাকার সময় এক সন্ধ্যায় আপনি কিছু একটা বখাটে ছেলের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছিলেন, মনে আছে? তার বোরকার হাতার দিকটাই ছিঁড়ে গেছিল বলে আপনি নিজের শার্ট খুলে পুড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ মনে পড়ছে, আমি সেই মেয়ে। কি? আমার তো তখন বয়স আরও কম, 15 কি 16 হবে। হয়তো ভালোবাসা বুঝতাম না, কিন্তু আমার আবেগ সেদিন থেকে আপনি। আমাকে কেউ ভালোবাসতো না, বখাটেগুলো থেকে বাঁচিয়ে আপনি যখন আমাকে বুকে জড়ালেন ভয় পেয়েছি বলে, তখন জীবনে প্রথম মনে হয়েছিল আমার একটা নিরাপদ আশ্রয়স্থল আছে। সেদিন হয়তো আমার চেহারা আপনি দেখেননি, কিন্তু আপনার চেহারা আমার এই মনে গেঁথে গেছিল। আমার বান্ধবীরা এসে যাওয়ায় আপনি তাদের কাছে দিয়ে আমাকে রেখে যান। তারপর প্রায় প্রতিদিন সেই স্কুল থেকে আসার সময় যাওয়ার সময় রাস্তায় আপনাকে খুঁজতাম, কিন্তু পাইনি। দিন শেষে মামির হাজারো অত্যাচারের পর এই শার্টটাই ছিল একমাত্র আশ্রয়স্থল। এই শার্টটা বুকে নিতেই মনে হতো আপনি আমার কাছে আছেন। একদিন হঠাৎ আপনাকে রাস্তায় দেখি, স্কুল কামাই দিয়ে আপনাকে ফলো করি, আপনার অফিসের ঠিকানা পাই। এরপর থেকে প্রতিদিনই দূর থেকে দেখতাম আপনাকে, কিন্তু কাছে যাইনি। মনে করতাম আমি যে অনাথ, আর অনাথকে কি কেউ ভালোবাসবে, মেনে নিবে তার পরিবার? মামি বলতে এই অনাথকে বিয়ে করবে কে? কি আছে এর? এরকম দূর থেকে দেখতাম প্রতিদিন, চলতেই থাকলো এই দেখা। তারপর একদিন আপনি অফিসে আসেন না, পরদিনও না। এভাবে 10 দিন আপনাকে না পেয়ে অফিসে যায়। আপনার নামও জানতাম না। চেহারার বর্ণনা দিতেই বলে আপনার বদলি হয়েছে। জীবন আমাকে বাঁচার উৎস দিয়েও কেড়ে নিল এভাবে। আবার আমি মনমরা হয়ে গেছিলাম। অবশেষে আমার মামারও বদলি হলো ঢাকায়, কিন্তু ভয় হতো আপনি তো অন্য কাউকে বেছে নিতেও পারেন এই জীবনে। কে জানতো আমার ভাবনাই সত্যি হবে। কিন্তু কি ভাগ্য দেখুন, আপনার ঠিক পাশের বাসায় ভাড়া নেওয়া হলো আমাদের। হঠাৎ একদিন ব্যালকনি থেকে আপনাকে দেখলাম। আমি সেদিন হয়তো
বিদেশ থেকে আসছিলেন। আপনাকে দেখে নিচে নেমে আপনার কাছে যাব, তখনই দেখি আপনি লাঠি বের করে চশমা পরে অন্ধের অভিনয় করলেন। আমি অবাক। এই 1 সেকেন্ড আগেও তো ভালো ছিলেন আপনি। তাহলে? আর কিছু মুহূর্ত পরে একটা মেয়ে আপনাকে এসে জড়িয়ে ধরে। আমার জন্য মরে যেতে ইচ্ছে করছিল তখন। সব পেয়েও হারালাম আমি। জানতে পারি আপনি বিবাহিত, কিন্তু আপনার এই অন্ধের নাটকে আমার খটকা লাগে। তারপর দিন ইচ্ছা করে আপনার সাথে ধাক্কা লাগে। এরপর থেকে তো জানেন, কখনো চাইতে কখনো না চাইতে আমার আপনার সাথে দেখা হয়। প্রতি রাতে ব্যালকনি থেকে দেখতাম আপনি ভালো সেজে অফিস থেকে বাড়িতে ঢোকার আগ মুহূর্তে আবার অন্ধের অভিনয় করতেন। আপনার সাথে মিশে কারণ জানার চেষ্টা করি, কিন্তু আপনি কিছুই বলতেন না। তারপর হঠাৎ এক রাতে দেখি আপনার স্ত্রীর সাথে কিছু কথা হচ্ছে ব্যালকনিতে। আপনি তাকে দরজার ওপাশে রেখে দরজা বন্ধ করে দিলেন। তারপর ঘুমিয়ে পড়লেন চেয়ারে। সারা রাত আপনাকে আমি দেখেছি, নিজে না ঘুমিয়ে, কিন্তু ভোরের দিকে দেখি রুমের জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ছুটে যাই আমি। আমার দেখা দেখি অন্যরাও আসে। তখনও আপনি ঘুমিয়েছিলেন। তারপর সব জানার পর আমার সন্দেহ আরও প্রবল হয়। কেউ আপনাকে ফাঁসাতে চাচ্ছে, কারণ আপনি তো আমার সামনেই ঘুমিয়েছিলেন সারা রাত। আপনাকে এভাবে রেখে একা কেমন করে আসবো? সারাদিন সাথেই ছিলাম আপনার। মামি আমাকে বিয়ে দিতে চাইলে আমার সব আশা যেন ভেঙে গেল। কিন্তু যখন মামাকে সব বলার পর আপনি আসলেন আর বিয়ে হলো আমাদের, বিশ্বাস করুন, এই জীবনে এতটা খুশি আমি আগে কখনো হইনি। সেদিন রাতে আমিও ওই ঘরে গেছিলাম নিজের মতো খুঁজতে, একটা আংটি খুঁজেও পাই। আপনাকে সেদিন রাতে বলবো করে বলা হয়নি, তার আগে বাবার এই অবস্থা। মিথিলা ব্যাগ থেকে আংটিটাও বের করলো। ও, সেই জন্যই হয়তো তোমার শাড়ির একটা অংশ লেগে গেছিল আসার সময়। জানি না, হয়তো খেয়াল করিনি। শানের কাছে এবার সব ক্লিয়ার। রিয়াদ ভাইকে আংটিটা দিল পুলিশের কাছে হস্তান্তর করার জন্য। শান উপরওয়ালাকে হাজারো ধন্যবাদ দিচ্ছে এরকম একজনকে তার জীবনে আনার জন্য। তার মা বাবা তো মিথিলার কথা শুনে তাকে এখন পর্যন্ত জড়িয়ে ধরে রেখেছে। এত ভালোবাসতেও কেউ পারে? মিথিলা এখনো মুখ ফুলিয়ে আছে। শান এইভাবেই খাইয়ে দিচ্ছে তাকে নিজের হাতে। ঘরে তারা দুজনেই আছে, সবাই চলে গেছে। শানের মা বাবা পাশের রুমে। শানের বাবাকে যে রুমে শিফট করা হয়েছিল সেই রুমে। অভিমান পরেও করতে পারবে আমার উপর, রাগ সারা জীবন দেখাতে পারবে। আগে খেয়ে দিয়ে সুস্থ তো হয়ে নাও। মিথিলা একবার তার দিকে তাকিয়ে আবার অন্যদিকে ফিরল। আচ্ছা, এরকম করলে আর যে শানের মেয়ে ফ্যানের অভাব নেই। কথা শোনা মাত্রই শানকে এক খামচি দিল মিথিলা। খামচি দিয়েই দৌড়েই আছে। শান ব্যথা ফেলেও মুচকি হাসছে। আমাকে এক টুকরো শাড়ির জন্য অবিশ্বাস করতে পারলেন আপনি? সরি বউ। তাছাড়া তুমিও তো বলোনি আমাকে যে তুমি জানো। আমি দেখতে পাই। এক টুকরো কাপড়েই এরকম, আর সেটা বললে তো ফাঁসি দিয়ে দিতেন। বউ ব্যথা লাগছে কিন্তু। মিথিলার সাথে সাথে ছেড়ে দিল শানকে। নখের দাগগুলো বসে আছে। নিজে হাতটা দিয়ে ফু দিতে লাগলো। মেয়ে আবার আসছে এখন। মিথিলা কড়া চোখে তাকিয়ে বলল, আর অবিশ্বাস করবেন? না না, কোনো দিন না। আগে খেয়ে নাও। আরও এক লোকমা মিথিলার মুখে তুলে দিল শান। খাওয়ানো শেষ করে নিজেও সামান্য খেয়ে মিথিলার পাশে বেডে বসেছে শান। মিথিলা তার মাথা শানের কাঁধে রাখল। উপরওয়ালা সবার ভাগ্যে একজনকেই ঠিক করে রাখে। তাই তো সব কিছুর পরও আমি তোমাকে খুঁজে পেলাম মিথু। আমিও ভাবিনি আপনাকে পাবো আমার জীবনে। মিথিলার নিজের হাত বাজে নিল শান। মিথিলাকে নিজের আরও কাছে আগলে ধরল। মিথিলাও পরম আবেশে শানের বুকে মাথা রাখল। মিথিলার মাথায় হদর ছুঁয়ে শান বলল, মিথু, হয়তো আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই ছোট্ট জীবনে যে সংসার নামক তাসের ঘরে তুমি আমি বন্দী হয়েছি, সেটা দীর্ঘস্থায়ী করার দায়িত্ব শুধু আমাদের ভালোবাসার। মিথিলা বিনিময়ে তার ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটার সব পর্ব এখানেই শেষ। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।